সম্প্রতি আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে সাজাপ্রাপ্ত সকল আসামি খালাস পেয়ে গেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে বরাবরই নানামুখী অভিযোগ ছিল, এখনো আছে। সেই সাথে এই ঘটনাটা দুই ধরনের আলোচনার জন্ম দিয়েছে। প্রথমত, অনেকেই বলছেন যে শেখ হাসিনা আমলে বিচার ব্যবস্থা ছিল একদম সরকার নিয়ন্ত্রিত, যে কারণে বিচারের নামে অনেক নির্দোষ মানুষ ও রাজনৈতিক বিবেচনায় মামলার শিকার হয়েছে। 21 আগস্টের মামলাটাকেও এমনই রাজনীতিকরণ করা হয়েছিল, তাই সাম্প্রতিক এই রায়ে বিচার ব্যবস্থা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। দ্বিতীয়ত, যেহেতু এই মামলায় সাজাপ্রাপ্ত সকল আসামিকে খালাস করে দেওয়া হয়েছে, তাই আরেকটা পক্ষের দাবি এই ঘটনা প্রমাণ করে যে 21 আগস্টের সেই ঘটনা তাহলে ঘটেইনি। এইটা কিভাবে সম্ভব? সেদিন প্রায় 24 জন মানুষ জীবন হারিয়েছিল এবং সেই সাথে আহত হয়েছিল প্রায় 3 শতাধিক মানুষ। যেই ঘটনার জন্য একাধিক তদন্ত এবং প্রায় 14 বছর পর বিচারিক রায় এসেছিল, সেইটা বাতিল। কারণটা কি? তো এই হামলা এবং মামলা সম্পর্কে আসল ঘটনাগুলো কি কি? সত্যিই কি এই ভয়ঙ্কর ঘটনা আওয়ামী লীগের সাজানো নাটক ছিল, নাকি সরাসরি জড়িত ছিল বিএনপি? কিভাবে এই হামলার ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ, এই পুরো ব্যাপারগুলো চলুন দেখার চেষ্টা করি। 2004 সালের এই গ্রেনেড হামলা ঘটেছিল তৎকালীন বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের এক জনসভায়, যেখানে দলের প্রধান শেখ হাসিনা উপস্থিত ছিলেন। আর সে সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং 21 আগস্টের ওই হামলার পর থেকে এই দুই দলের মধ্যে সম্পর্কের চিরস্থায়ী ফাটল ধরে। এর আগেও যখন হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় ছিলেন, তখন তার বিরুদ্ধে কিন্তু এই দুইটা দল একসাথে আন্দোলন করেছিল। কিন্তু 2004 সালের ঘটনার পর এই দুই দলের মধ্যে সম্পর্ক আর স্বাভাবিক হয়নি। যেহেতু সরকার হিসেবে বিএনপি এই ঘটনা প্রতিরোধ এবং এর বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল, তাই পরবর্তীতে বিএনপির উপরেই সকল দোষ বর্তায়, যেটা খুব একটা অমূলক না। তো সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা চলুন বোঝার চেষ্টা করি। 2004 সাল মানে বিএনপি সরকার তার ক্ষমতার অর্ধেক সময় কাটিয়ে ফেলেছে। এদিকে নানান ইস্যুতে আওয়ামী লীগের নেতৃত্বে ক্রমাগত দেশে মিটিং, মিছিল, বিক্ষোভ ইত্যাদি হয়ে যাচ্ছিল। সরকার পতনের ডাক আসছিল তাদের পক্ষ থেকে। দেশের আইন শৃঙ্খলার অবস্থাও ঠিকঠাক ছিল না। এমনই এক সময়ে সারা দেশে আওয়ামী নেতাকর্মীদের উপর হামলা এবং দেশে সন্ত্রাসবাদের প্রতিবাদে 21 আগস্ট বেলা 3টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে সমাবেশ ডাকে আওয়ামী লীগ। ব্যাপক জনসমাগম হয় সেদিন। সেই সমাবেশে কোনো আলাদা মঞ্চ ছিল না, খোলা ট্রাকের উপর থেকেই বক্তব্য দিচ্ছিলেন শেখ হাসিনা। তার বক্তব্য শেষ হওয়ার মুহূর্তটাতেই মুহুর্মুহু গ্রেনেড আছড়ে পড়ে মঞ্চে এবং মুহূর্তের মধ্যেই সমাবেশ স্থল পরিণত হয়। দলের নেতাকর্মীরা শেখ হাসিনার চারপাশে মানব ঢাল তৈরি করে তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসেন। শোনা যায় তার গাড়ির দিকেও নাকি গুলি ছোড়া হয়েছিল। তো সেদিনের সেই ঘটনায় প্রায় 24 জন মৃত্যুবরণ করে এবং 3 শতাধিক মানুষ আহত হয়। নিহতদের মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইবুর রহমানও ছিলেন। পুরো দেশ এই ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায়। এটাকে কেন্দ্র করে পরবর্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয় এবং দেশে একটা ব্যাপক নৈরাজ্যকর অবস্থার তৈরি হয়। সেই সাথে এই ঘটনা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। বৃহৎ দুইটা দলের মধ্যে সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায়। ক্ষমতাসীন বিএনপি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির মাঠে অনেকটাই ব্যাকফুটে চলে যায়। প্রশ্ন হচ্ছে, কারা করলো এই হামলা? এই হামলা নিয়ে মোট 3বার তদন্ত হয়েছে। প্রথমে বিএনপি সরকার তদন্ত শুরু করে, যেখানে মাত্র একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয় এবং জজ মিয়া নামক একজনের জবানবন্দিকে কেন্দ্র করে এই তদন্ত ব্যাপকভাবে সমালোচিত হয়। এরপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার একটা তদন্ত করে এবং চার্জশিট জমা দেয়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে দলীয় লোকের মাধ্যমে এই মামলার পুনরায় তদন্ত পরিচালনা করে এবং অভিযুক্তের খাতায় নতুন করে অনেকের নাম যুক্ত করে। এখন আবার সেটাকেও বাতিল করা হলো। যেহেতু এই মামলা কেন্দ্রিক যতগুলো তদন্ত হয়েছে, প্রায় সবগুলোতেই ত্রুটি এবং রাজনৈতিক প্রভাব আছে বলে ধরে নেওয়া হয়, তাই আমি কিছু থিওরিটিক্যাল পার্ট থেকে আলোচনা শুরু করব, পরে তদন্তের ফলাফল সত্যতা নিয়েও কথা বলবো। প্রথমত, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বাস্তবতায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর হামলা হওয়া মানেই সেটা বিপক্ষ রাজনৈতিক দল করেছে বলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয়। সেই দিক থেকে বিবেচনা করলে আওয়ামী লীগের উপর হওয়ায় এই হামলার প্রাথমিক দায়ভার কিন্তু বিএনপির উপরে বর্তায়। দ্বিতীয়ত, সে সময় বাংলাদেশে বিভিন্ন কারণে সন্ত্রাসী হামলা, নানান গোষ্ঠীগত হামলা, এসবের একটা ব্যাপক প্রবণতা ছিল। দেশের নানান জায়গায় গুপ্ত হামলা বা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছিল। নিয়মিত সেটার অংশ হিসেবেও এই হামলা হতে পারে। ওই ধরনের কোনো গোষ্ঠীও এখানে যুক্ত থাকতে পারে। তৃতীয়ত, হামলার দিন থেকে হিসাব করলে দেখা যায় যে তার আর প্রায় 1 বছরের কিছু পরেই দেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল। সেই হিসেবে দেশের মানুষের কাছ থেকে সিম্প্যাথি পাওয়া, সরকারকে বেশি করে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বিরোধী দল আওয়ামী লীগও এই ঘটনা নিজেরাই ঘটিয়ে থাকতে পারে। রাজনীতির মাঠে এমন ঘটনা কিন্তু ততটা অস্বাভাবিক কিছু না। একটু বোঝার চেষ্টা করেন। 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ
ঘোষণা করা হয়। এই ইস্যু কাজে লাগিয়ে নানান দেশের সরকারকে বিতর্কিত করে সেখানে হস্তক্ষেপের মতো ঘটনা যুক্তরাষ্ট্র ঘটায়। যে টুইন টাওয়ারে হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্র মাঠে নামে নানান প্রতিবেদন উঠে আসে সেই টুইন টাওয়ার হামলা হওয়ার ব্যাপারটা নাকি যুক্তরাষ্ট্র আগে থেকেই জানতো, বাট হামলা প্রতিরোধ করার পরিবর্তে তারা এইটাকে ইউজ করেছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নানান দেশের বিভিন্ন গোষ্ঠীর উপর তারা হামলা চালিয়েছে। এইটা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক রাজনীতির অংশ। আবার মধ্যপ্রাচ্যে যে আইএস নামক সংগঠনের বিরুদ্ধে তারা লড়াইয়ের ঘোষণা দিয়েছিল, ধারণা করা হয় সেই আইএস যুক্তরাষ্ট্র নিজেই সৃষ্টি করেছিল যেন ওইটার অজুহাতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ঠিকঠাক হস্তক্ষেপ করতে পারে। তার মানে রাজনৈতিক স্বার্থে নিজেরা নাটক সাজানোর ঘটনা নতুন কিছু না। আর এই নাটকগুলো এতটাই রিয়েলিস্টিক হয়, অনেক সময় মূল পরিকল্পনাকারীর খুব কাছের মানুষও তা বুঝতে পারে না। আর ওই সময় যেহেতু পুরো পৃথিবীতেই ধর্মীয় সন্ত্রাসবাদের বিপক্ষে পশ্চিমারা অনেক বেশি সজাগ ছিল, তাই দেশের ভেতরে এমন কিছু দেখালে সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে পশ্চিমার সমর্থনও পাওয়া সম্ভব ছিল। তাই আওয়ামী লীগের উপর এই সন্দেহ করা অমূলক না। তবে প্রশ্ন থেকে যায় যে তাই বলে নিজের দলের নেতাকর্মীদের জীবন বাজি রেখে কি এই কাজ করা সম্ভব? রাজনীতি এবং ক্ষমতার প্রশ্নে সবই সম্ভব। দেখেন, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি তত্ত্বগুলোর আলোচনা করছি মাত্র। তো এই ঘটনা নিয়ে বিএনপি পরবর্তীতে বক্তব্য দেয় যে এই ঘটনা আওয়ামী লীগের সাজানোর নাটক। এখানে তারা সবচেয়ে বড় রহস্য হিসেবে তুলে আনে সমাবেশ শুরুর কয়েক ঘন্টা আগে স্থান পরিবর্তনের ইস্যুটা। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ আসলেই কি সেদিন সমাবেশের স্থান পরিবর্তন করেছিল? সেটা জানার আগে বিএনপির অভিযোগটা একটু শুনে নেই। বিএনপির ভাষ্যমতে আওয়ামী লীগকে সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল পল্টনের মুক্তাঙ্গনে, কিন্তু সমাবেশের 2 ঘন্টা আগে আকস্মিকভাবে তারা স্থান পরিবর্তন করে সেই সমাবেশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নিয়ে যাওয়া হয়। হুট করেই এই সিদ্ধান্ত নেওয়ায় কিছু প্রশ্ন আসে। প্রথমত, হামলাকারীরা স্থান পরিবর্তনের পরেও কিভাবে নিখুঁত হামলা চালাতে পারলো? মানে হামলাকারীরা আগে থেকেই কি তাহলে জানতেন যে স্থান পরিবর্তন হবে? দ্বিতীয়ত, মুক্তাঙ্গনে পুলিশ নিরাপত্তা ছিল, কিন্তু হুট করে স্থান চেঞ্জ করায় জনমানুষের ভিড়ে সেই নিরাপত্তাটা নতুন স্থানে দেওয়া সম্ভব হয়নি। তাই স্থান পরিবর্তনের মধ্যে আওয়ামী লীগের ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, পল্টনের যে মুক্তাঙ্গন এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউর কথা বলা হচ্ছে, এই দুইটা স্থান কিন্তু পাশাপাশি, দুইটাই গুলিস্তান এরিয়াতে। সো যেহেতু ভ্রাম্যমাণ মঞ্চ ছিল, তাই একটু এদিক সেদিক পরিবর্তন হয়েছে কিনা তা নিশ্চিতভাবে বলা কিন্তু খুবই মুশকিল। তারপরেও স্থান পরিবর্তনের বিষয়টা নিশ্চিত হতে 2004 সালে কিছু পত্রিকা ঘাঁটলাম, দেখলাম সমাবেশের একদিন আগেই মানে 20 আগস্ট প্রথম আলো পত্রিকাতে সমাবেশের বিজ্ঞাপন দিয়েছিল আওয়ামী লীগ। সেখানে স্থান হিসেবে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কথাই বলা আছে, মানে আগে থেকে ঘোষণা করা জায়গাতেই সমাবেশ হয়েছে। সুতরাং 2 ঘন্টাকে স্থান পরিবর্তনের যে ব্যাপারটা, এইটার সত্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়। স্থান পরিবর্তনের ব্যাপারে ওই সময় পত্রিকাগুলোতেও কিন্তু কিছু বলা হয় নাই। মানে সমাবেশ শুরুর কয়েক ঘন্টা আগে স্থান পরিবর্তনের ব্যাপারটা নিয়ে বিএনপি যে অভিযোগ করে সেটা সত্য নয়। পূর্ব ঘোষিত স্থানে এই সমাবেশ হয়েছিল, বরং বিরোধী দল একটা সমাবেশ করছে, সেই সমাবেশে সরকার হিসেবে নিরাপত্তা দিতে না পারাটা বিএনপির জন্য একটা চরম ব্যর্থতা। তার মানে বিএনপি মিথ্যার আশ্রয় নিয়ে 21 আগস্টের ঘটনাকে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও এই ঘটনা নিয়ে কিন্তু আরও কিছু ব্যাপার রয়েছে, তদন্ত নিয়ে তো আছেই, তদন্তের আগেও আছে। সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে, সূত্র মতে হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে। সম্ভবত 2020 সালের একটা বক্তব্য। সাইদ খোকন তখন আওয়ামী লীগের নেতা। তার আরেকটা পরিচয়, উনি 2004 সালের তৎকালীন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। মেয়র মোহাম্মদ হানিফ আবার শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগের নেতা ছিলেন। সাইদ খোকন বললেন যে শেখ হাসিনার উপর হামলার ব্যাপারটা নিয়ে শেখ হাসিনাকে 2 দিন আগেই ইনফর্ম করা হয়েছিল। সাইদ খোকন নিজেই সেটা করেছিলেন। তার বাবা মোহাম্মদ হানিফ তার নিজস্ব সোর্স থেকে এই তথ্য পেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনাকে জানানোর পর তিনি এ নিয়ে কোনো পদক্ষেপ নেননি। বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি চাইলেই বিশেষ নিরাপত্তা নিতে পারতেন এবং সমাবেশ পেছানো বা অন্য কিছুও করতে পারতেন, কিন্তু তিনি কিছুই করেননি। বরং সাইদ খোকনকে বলেছিলেন, রাজনীতিতে এত ভয় পেলে চলে না, যা হয় দেখা যাবে। এবং এর 2 দিন পরেই কিন্তু সেই ঘটনাটা ঘটে। তার মানে শেখ হাসিনা আগেই জানতেন যে কিছু একটা হবে, কিন্তু সেইটার জন্য পদক্ষেপ তিনি নেননি। তিনি হয়তো এই ঘটনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চেয়েছিলেন এবং সেটা করেছেনও। এই জায়গায় আরেকটা প্রশ্ন উঠে আসে, যদি বিরোধী দল নিজেরা আগে থেকে জেনে যায় হামলার কথা এবং এইটাকে ইউজ করতে চায়, তাহলে সরকার কেন তার বাহিনীগুলোর মাধ্যমে এই ঘটনার পূর্বাভাস আগেই পায়নি? নাকি সরকার নিজেও চাচ্ছিল যে বিরোধী দল শেষ হয়ে যাক? যদি সরকার টের না পেয়ে থাকে তবে এইটা সরকারের চরম ব্যর্থতা, এবং যদি টের পেয়েও কোনো ব্যবস্থা না নেয় তবে সেইটা প্রতিহিংসা, এর দায় সরকারকে অবশ্যই নিতে হতো।
এবার চলুন দেখি এই মামলা নিয়ে তদন্তের ক্ষেত্রে আসলে কি কি হয়েছিল। বিএনপির ভুল হচ্ছে সরকার হিসেবে তারা এই ঘটনার তদন্তের জন্য মাত্র একজন সদস্য নিয়ে তদন্ত কমিটি গঠন করে। তখনও বিএনপির হাতে প্রায় 1 বছরের বেশি সময় ছিল, কিন্তু এর মধ্যে বিএনপি সরকার তদন্তের রিপোর্ট পেশ করতে পারেনি। বরং জজ মিয়া নামের একজনকে ধরে নিয়ে জবানবন্দি নেওয়া হলে সেইটা সারা দেশে নাটক হিসেবে পরিচিতি পায়, যা এই ঘটনার সাথে বিএনপি সরকারের সম্পৃক্ততার ব্যাপারে সন্দেহটা অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এখানে আসলে দুইটা ঘটনা ঘটে থাকতে পারে। প্রথমত, সরকার এবং সরকারি বাহিনীর চরম অদক্ষতা থাকতে পারে। দ্বিতীয়ত, সরকার নিজেই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। ধরে নিলাম যে সময় কম হিসেবে বাহিনীর অদক্ষতায় তদন্ত শেষ করতে পারেনি বিএনপি, তাই এই তদন্ত গড়ায় তত্ত্বাবধায়ক সরকারের উপর। নতুন তদন্ত কর্মকর্তার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার তদন্ত শেষ করে 18 জনকে আসামি করে চার্জশিট জমা দেয়। এই তদন্ত কি প্রভাবিত ছিল? নানান জায়গা থেকে শোনা যায় এই তদন্তে নাকি আওয়ামী লীগ পূর্ণ সহযোগিতা করেনি, তারপরেও তত্ত্বাবধায়ক সরকার তার তদন্ত শেষ করে। প্রশ্ন হচ্ছে, এই তদন্তকে বিএনপি কি প্রভাবিত করেছিল? সম্ভাবনা খুবই কম, কারণ তত্ত্বাবধায়ক সরকারের সাথে ওই সময় বিএনপির সম্পর্ক ভালো ছিল না। নেতাকর্মীদের আটক থেকে শুরু করে নির্যাতনের অভিযোগও রয়েছে ওই সরকারের বিপক্ষে। বিশেষ করে তারেক জিয়ার উপর শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে। এই রকম সম্পর্কের জায়গা থেকে কেন বিএনপি দ্বারা এইটা প্রভাবিত হবে? একই রকমভাবে ওই সরকার -2 ফর্মুলাতেও যেতে চেয়েছিল, মানে দুইটা প্রধান দলকেই রাজনীতি থেকে ভ্যানিশ করে দিতে চেয়েছিল। সুতরাং এই মামলার মাধ্যমে তারা যে কোনো একটা দলকে কিন্তু ফাঁসাতেই পারত, কিন্তু তাদের তদন্তে রাজনৈতিক দলের মানুষের নাম চার্জশিটে খুব একটা যায়নি। তারেক রহমানের নামও তখন উঠে আসেনি। তার মানে যেহেতু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের তদন্তে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি, সেহেতু এখান থেকে ধরে নেওয়া যায় যে 21 আগস্টের ওই ঘটনা হয়তো তৃতীয় কোনো মহল ঘটিয়েছিল, যেটা নিয়ে দুইটা দলই রাজনীতি করতে চেয়েছে। এবং রাজনীতিকরণের মূল খেলা শুরু হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে। 2009 সালে আওয়ামী লীগ এসেই নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করে, যার নাম আব্দুল কাহার চৌধুরী, যিনি সাবেক আইজিপি এবং 2015 সাল থেকেই তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চাচ্ছিলেন। 2024 সালে তিনি মনোনয়নও পেয়েছিলেন, মানে একজন দলীয় লোককে দিয়ে মামলার পুনরায় তদন্ত করানো হয় এবং তদন্তের শেষে নতুন করে আরও 30 জনের নাম চার্জশিটে যুক্ত করা হয়। সেই নতুন 30 জনের মধ্যে আছে বিএনপির তারেক রহমান, বাবর সহ অনেকেই। প্রধান আসামি মুফতি হান্নানের দ্বিতীয়বারের নেওয়া জবানবন্দিটাকেই মেইন ধরে কাজ আগানো হয়, যা স্পষ্টভাবেই সন্দেহ তৈরি করে দেয়। মানে আওয়ামী লীগ সরকার এই হামলা মামলার ঘটনা থেকে সর্বোচ্চ রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছিল, তাই পুরো সিস্টেমকে প্রভাবিত করে এই মামলায় বিএনপি ও জামাতের অনেক নেতার নাম ঢুকিয়ে দেয়, যাদের নাম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারও ঢোকাতে পারেন। এখান থেকেই এই মামলা এবং মামলা কেন্দ্রিক বিচার ব্যবস্থা নষ্ট হতে শুরু করে। সন্দেহ তৈরি করে আরও কয়েকটি জায়গা থেকে। গত 15 বছর যেভাবে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছিল, যেভাবে বিডিআর বিদ্রোহের মতো মামলা আলোর মুখ দেখেনি, সেখানে দ্বিতীয়বার তদন্ত করে আওয়ামী লীগ কীভাবে প্রকৃত বিচার করেছে এখানে, এসব জায়গা থেকে আওয়ামী লীগের পতনের পর এই মামলা আবারও সামনে আসে এবং পূর্বের রায়কে অবৈধ ঘোষণা করে সকল আসামিকে খালাস করে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, যেহেতু 21 আগস্টের ঘটনা ঘটেছে, তাই কেউ না কেউ তো অবশ্যই শাস্তি ডিজার্ভ করে, তাহলে সবাইকে খালাস করে দেওয়া মানে কি আসলে? দেখেন, এই জায়গায় কিছু থিওরিটিক্যাল আলোচনা দরকার। আওয়ামী লীগ তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে এই 21 আগস্টের ঘটনাকে এমনভাবে ব্যবহার করেছে যে ওই ঘটনার এখন প্রকৃত অভিযুক্তকে খুঁজে বের করা মুশকিল হয়ে দাঁড়াইছে। যেহেতু ঘটনাটা ছিল বিএনপি সরকারের আমলে, সুতরাং বিএনপি সরকার সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ, এই বিষয় নিয়ে প্রচারণাতে সীমাবদ্ধ থাকা দরকার ছিল আওয়ামী লীগের। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের তদন্তকে পাশ কাটিয়ে নতুন করে আবার বিতর্কিত মানুষ দিয়ে তদন্ত করিয়ে সব রাজনৈতিক ব্যক্তিকে অভিযুক্ত করায় এই ঘটনা শুধু ঘটনাতে আবদ্ধ না হয়ে এইটা হয়ে গেছে রাজনৈতিক ঘটনা। আর রাজনৈতিক হয়ে গেলে সেইটা নিয়ে বিতর্ক এবং প্রশ্ন অবশ্যই থেকে যাবে। দেখেন, বিচার বিভাগ তার আইডিয়াল জায়গা থেকে আসলে কিভাবে একটা ঘটনা নিয়ে চিন্তা করে। একটা মানুষকে তখনই দেওয়া হয় যখন তার বিপক্ষের সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, কিন্তু মামলার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য যোগ করা, একই মানুষের দুইবার জবানবন্দি নেওয়া, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের চার্জশিটের সাথে আরও ভিন্ন কিছু যুক্ত হওয়া ইত্যাদি এই মামলাটাকে ওই যে সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ার যে একটা জায়গা, সেখান থেকে অনেকটাই সরিয়ে দিয়েছে, যে কারণে সবাইকে খালাস দেওয়া হলো। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি 21 আগস্টের মতো একটা ঘটনার পরিপূর্ণ তদন্ত হওয়া দরকার ছিল, প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনা দরকার ছিল। আসলেই কারা জড়িত ছিল
সেটা তো আমার দ্বারা আসলে বলা সম্ভব না, যেখানে একাধিকবার তদন্ত হওয়ার পরেও সেটা নিয়ে সন্দেহ রয়ে গেছে। তো নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা বিচার বিভাগ যাতে ওইভাবেই কাজ করতে পারে যেভাবে কাজ করলে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এইটা যদি না করা যায় তবে বাংলাদেশের কপাল থেকে দুর্দশা সরবে না। 21 আগস্টের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার যে বাংলাদেশে হচ্ছে না, এইটা বাংলাদেশের জন্য একটা চরম লজ্জা। এর জন্য যে কোনো ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়া এবং সেখান থেকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার যে একটা প্রবণতা বা মানসিকতা, সেটাই মূলত দায়ী। নতুন বাংলাদেশে এটা থেমে যাক।